একজন মেয়ের মা, আমি একজন মা যে সর্বদা দোষী বলে প্রমাণিত হতে থাকে সমাজে, স্বীকৃত বা অভ্যস্ত এটা। আমার বড় মেয়েকে আমি ভয়ে কারোর সাথে যেতে না দেওয়ার কারণে সে নাকি ইন্ট্রোভার্ট হয়েছে, মানুষের সাথে মিশতে জানে না, অসামাজিক, যে কারণে মায়ের দোষ যেন অবশ্যই নির্ধারিত সত্য। তাই ছোট মেয়েকে আমি সবার সাথে মিলেমিশে চলা শেখালাম। মেয়ে নাকি এক্সট্রোভার্ট, উদ্ধত আর বেয়াদব বানিয়েছে। মেয়েরা বেয়াদব বলে তার দোষ মায়ের উপরে ছাড়া আর কারো ঘাড়ে চাপানোর প্রশ্নই আসে না। আমি মেনেছি, কারণ আমি মেয়ের মা। আমার বড় মেয়েকে নিজে রোজ স্কুল কলেজে নিয়ে যাওয়ার পরও সে যখন কোনো ছেলের সাথে পালালো, তখনও দোষটা সবার আগে মায়ের উপর এসে পড়ল। মেয়েকে বেশি শাসনে রাখলে এমনটাই হবে। এদের নিজের মতো বাঁধতে দিলে ভালো মন্দ বুঝতো। মা হিসেবে তুমি একজন ভিলেনই ছিলে আজীবন তার জীবনে। আমি মেনে নিয়েছিলাম আমি একজন দোষী মা। কি দরকার ছিল আমার রোজ রোজ ভোরে উঠে রান্না শেষ করে ক্লান্ত শরীরে এত দূরে মেয়ের স্কুলে যাওয়ার? যেত না হয় ভিড় বাসে, না হলে কোনো ছেলের বাজে মন্তব্য বা বাসে হাত গলিয়ে দেওয়া চিমটি নিত। সে বড় রাস্তাটা একাই পার হতো, যেখানে দুদিনের সামলে যেত। দরকার কি ছিল বিছানায় শুয়ে বসে না কাটিয়ে গাছের তলার কড়া রোদে পেপার গুছিয়ে বসার? কি দরকার ছিল? তবে আমি তো মেয়ের মা, সব দোষ তো আমার হওয়া কথা। এমনই তো ছিল কথা। ছোট মেয়েকে ছেড়ে দিলাম, স্বাধীন হয় মা, পালিয়ে যাস না, কাউকে পছন্দ হলে আমার সামনে আনিস, আমি মেনে নেব। মেয়ে নিয়ে এলো ভিন্ন জাতির এক সিলেট ছেলে, আপত্তি ছিল না, মেনে নিয়েছিলাম। আমি আবার দোষী হয়ে গেলাম। কেমন মেয়ের মা তুমি? এত স্বাধীনতা দাও কেন? একটু লাগাম ধরলে কি অঘটন ঘটতো? ছি। আমি মেনে নিলাম হাসি মুখে। আমি যে মেয়ের মা। মেয়ের অসুখ হলে শ্বশুর বাড়ি থেকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হতো। মেয়েদের ফাই ফরমাস থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে পড়তাম। আমার অসুবিধার কোনো জায়গাই ছিল না। তারপরও কোনো অসুবিধা হলে মেয়েরা বলতো, কেমন মা তুমি? অবশ্য আমার অসুখ হলে কোনো মেয়ের শ্বশুরবাড়ির সমস্যা তখন শেষ হতো না, তবে আমার অসুখ সেরে যেত। মেয়ের শাশুড়ি তাদের দু চার কথা শোনালে সেটা নাকি হয়তো সংসারের অংশ। আমি শাসন করলে হতো আমাদের সংসারে আমরাই বুঝে নেব। বাইরের মানুষের এত কথার কারণ কি? কি দরকার? মেয়েদের চোখে মুখেও এমনই একটা বিরক্তির ভাব। শাশুড়িরা কষ্ট দিয়ে কথা বলতো, বলার আগে ভাবতো না। মেয়ে বলতো, উনি তো এমনই, তুমি তো জানো। আমি যদি তাদের শাশুড়িকে কোনো কথা ফিরিয়ে দিতাম যা আমার খারাপ লেগেছে, মেয়েরা বিরক্ত হতো। তোমার কোনো সেন্স নেই মা, কেমন মা তুমি? কষ্ট পেলেও না উনি? কি দরকার ছিল এত অশান্তি করার? কিন্তু আমাকে কষ্ট কেউ দিলে বোধহয় ভাবেই নি আমারও কষ্ট হয়। ওই যে আমি মেয়ের মা, নাতিদের তীব্র দুষ্টুমি আমি সইতে হবে, এটাই নিয়ম। যদি তা সীমা পার করে দাও, আমি কেমন মা? যদি সামান্য বিরক্তি আসে মেয়েরা ধরে নেয় আমি আসলে সফল মা নই তাদের। নাতিদের ঠাম্মিরা সারাদিন চেঁচিয়ে তাদের বকা দেওয়ার অধিকার রাখে, বিরক্ত হওয়ার ক্ষমতা রাখে, তবে আমার উচ্চারণের কোনো উপায় নেই এত যত্নের পরও। ওই আমি যে মেয়ের মা, মেয়ের জামাইদের ছেলেদের মতো যত্ন করি, এটাই আমার দায়িত্ব। জামাই আদরের ত্রুটি মানতে নারাজ খোদ আমার মেয়েরাই, তবে জামাইদের থেকে সামান্য কোনো কর্তব্যের আশা রাখি না আমি। লোভী মনের বোকামি। আমার তো মনে হয় রাখা উচিত, আমি যে মেয়ের মা। তবে ছেলের মায়ের কোনো কর্তব্য করতে ত্রুটিহীন আমরা মেয়ের মা নিজেরাই। তারা আমায় বোঝায়, তোমরা আশা রাখার অধিকার রাখো না, আমরা তো এখনো পর। তবে তোমার উচিত, তোমার দায়িত্ব আছে। আমার এক মেয়ে যখন স্বামীর পরকীয়ার কারণে ছেড়ে এসে ডিভোর্স নিতে চাইল, তখন আমি মেয়ের পাশে থাকায় দোষ ছিল। আমার মেয়ের ঘর ভাঙার কারণ হিসেবে আমি দায়ী। আমি মেয়েকে বোঝাতে তো পারতাম। অন্য মেয়ে যখন রাগ করে চলে এলো, ওকে ফেরত পাঠানোর পর সে যখন আত্মহত্যার চেষ্টা করলো, তখন দোষ হলো আমার। আমি মেয়েকে বোঝার চেষ্টা তো করতে পারতাম, কারণ আমি মেয়ের মা। মেয়েদের যত দোষ হয়েছিল সব ছিল আমার কাঁধে। মা হিসেবে সেটা নাকি আমার প্রাপ্য। মেয়েদের কাছেও সেটা অস্বাভাবিক লাগেনি। তবে যেদিন বড় মেয়েটা পুরো দেশের সেরা একজন ডাক্তার হলো, সবাই তখন বলেছিল, বাবার মতো বড় মানুষ হয়েছে, মেধাবী হয়েছে।
মেয়ের আপত্তি ছিল না, বরং গর্ব ছিল সে বাবার মতো হয়েছে। তার বাবা বড় বিচারক ছিল। সে তার মেডেলটা বাবাকে পরিয়ে নিজের সম্মানটা যেন আরো বাড়িয়েছিল। যেদিন ছোট মেয়েটা সেরা শিল্পী হলো, সেদিন সবাই বলেছিল বাবার নাম উজ্জ্বল করলো ক্রিয়েটিভ মেয়ে। তার জন্য দেওয়া পার্টিতে সে বাবার অনুপ্রেরণার ভাষণ দিয়ে সবার মন জয় করেছিল। তাদের ভাষণের কোথাও স্থান পায়নি আমার মধ্য দুপুরের ক্লান্ত শরীরে তাদের ক্লাসের বাইরে বসে কাটানো ঝিমিয়ে পড়াগুলো, থেমে থাকা সময়গুলো, আমার হাঁটুর ব্যথার কারণগুলো, আমার নিঃশব্দ দোষী মায়ের অপবাদগুলো। না, কোথাও স্থান পায়নি আমার নির্ঘুম রাতের কালিগুলো, আমার ভোরবেলার তাড়াহুড়োগুলো। না, কোথাও স্থান পায়নি আমার মেয়ের মা হয়ে সোনা লাঞ্ছনাগুলো। তারা বলেছিল আমার মা পারফেক্ট একজন মা। আমার গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল সেদিন, মায়েদের কেন পারফেক্ট হতে হবে? কেন দোষ করা যাবে না মায়েদের? কেন মাকে সবার মন জুগিয়ে চলতে হবে? মায়ের মন জুগিয়ে চলার ইচ্ছা কি কারো হয় না? কেন আমি প্রত্যাশা রাখতে পারবো না? কেন মেয়েরা আমার সম্মানের জন্য লড়বে না? হতে চাই না আমি পারফেক্ট মা, আমি শুধু হতে চাই যার পারফেক্ট, ইনপারফেক্ট দুটোকে। আমাদের ভালোবাসতে হবে যেমনটা আমি তোমাদের বাসি। না, আমি বলতে পারি না আজও সেই পারফেক্ট মেয়ের মায়ের অভিশাপ ঘোচাতে। তাই তো যোগ্যতা উপেক্ষা করে আজও আমি চুলার পাশে দাঁড়িয়ে আছি। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এসেছে আর আলতো হেসে শুনছি। কি করবেন, মেয়ের মা হলে দায়িত্ব তো নিতেই হবে। আমার শুষ্ক ঠোঁট ছড়িয়ে হাসতে চাইলাম। আমি যে একজন মা। গল্প মেয়ের মা, কলমে দোলনা বড়ুয়া তৃষা। আমি শিপ্রা ঘোষ। নমস্কার।